এটা এবার আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে কথা বলার সময় এসেছে। প্রথম যে কমেন্টটা করেছেন মোহাম্মদ জাবেদ, বাংলাদেশ টিমে পরিবর্তন প্রয়োজন, ভালো প্লেয়ার টিমে জায়গা পায় না, যেমন আফিফ, সাব্বির রহমান, শামীম পাটোয়ারি, সাইফুদ্দিন, ইমরুল কায়েস, সোহান। সেখানে ইন্টারেস্টিংলি আরেকজন রিপ্লাই দিয়েছেন টপ ফ্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম সাইম। তিনি বলছেন এরা তো একসময় জাতীয় দলে খেলেছে, তখন কি আহামরি পারফরমেন্স করেছে? খারাপ খেলেছে দেখেই তো বাদ দিয়েছে। তারা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন, আমরা কি এটা ভালো, তারাই প্রশ্ন করেছে, তারাই উত্তর দিয়ে দিয়েছে। ওকে, ইন্টারেস্টিং, ভালো। পরের কমেন্ট। ওকে, পরবর্তীতে দেখতে চাই মোহাম্মদ মিরাজ। তিনি বলছেন দ্বিতীয় টেস্টে নাহিদ রানাকে লাগবে। আমরা শুরুতেও সেটা কথা বলছিলাম যে দ্বিতীয় টেস্টে হয়তো বা নাহিদ রানা একটা চয়েস হতে পারে। সেক্ষেত্রে কি শরীফুল আউট হয়ে যাবে? সেটা টিমের উপর আসলে। চার পেসার নিয়ে বাংলাদেশ মনে হয় না খেলবে, যতই পেস ফ্রেন্ডলি বোলিং উইকেট হোক না। আমরা একসময় জামাইকাতে কিন্তু প্রচুর রান হতো, একসময় খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। এখন বোলারদের জন্য অনেক অপরচুনিটি আছে, সেখানে পেসাররাই ডমিনেট করে থাকে। মনে হয় নাহিদ রানা একটা সুযোগ পেতেই পারেন। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। পরের কমেন্ট হায়দার আলী ভুইয়া ফাহাদ। তিনি বলছেন জয়, জাকের, সাদমান ছাড়া বাংলাদেশে আর কোনো ওপেনার নেই। হ্যাঁ, হয়তো সেরকম পরীক্ষিত কেউ নেই, তবে যেহেতু এদের এমন হাল, এনসিএলে ভালো করা কাউকে সুযোগ দিলে কেমন হয়? এনসিএলে অমিত হাসান, তার অ্যাভারেজ এই সিজনে 82.62। আরেকজন অমিত মজুমদার, তার অ্যাভারেজ 60+। দুজনই টপ 3 রান গেটারের মধ্যে দুজন। আমার কাছে মনে হয় একটা সুযোগ দুই অমিতের কেউ একজন পেতেই পারে। এখন দীপুকে নেওয়ার পর এই প্রশ্ন উঠলো, হ্যাঁ দীপুকে কেন নেওয়া হলো? দীপুর এক্সপেরিয়েন্স বিবেচনায় নেওয়া হয়েছে, তাকে যেহেতু একটা প্রসেসের মধ্যে দিয়ে। আরেকটা কথা এখানে যে বলছেন যে এনসিএল এ ভালো করা কাউকে, দেখেন এরাও তো কোনো না কোনো সময় এনসিএল এ ভালো করেই তারপরে আসে। তা তো বটেই। আমার কাছে যেটা মনে হয়, আমি হয়তো একটু কন্ট্রাডিক্ট করবো, হয়তো বা খানিকটা হতাশই করব। 82 স্ট্রাইক রেট থাকুক, 60 স্ট্রাইক রেট থাকুক, ন্যাচারাল প্রসেসে ন্যাশনাল টিমে আসতে হবে। আপনি ইন্ডিয়ার দিকে দেখুন, সরফরাজ খানের কথা মনে আছে, রেগুলার বেসিস তিনি 70+ অ্যাভারেজে তিনি খেলেছেন। জয়সওয়াল 2020-এ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের এগেনস্টে তারা রানার্স আপ হয়েছিল। সেই জয়সওয়াল আজকে কোথায়? আগের বছর তিনি তার ডেবিউ হয়েছে 2023-এ। সো 2-3 বছর সময় দিয়ে আমার কাছে মনে হয় ন্যাশনাল টিমে ঢোকার আগে তাকে কাউকে তৈরি করে দলে আনা। নরমালি এটাই তো প্রশ্ন হয় যে অন্য দেশে তৈরি হয়ে আসে প্লেয়ার, আর আমাদের দেশে এসে তৈরি হয় জাতীয় দলে। আমার কাছে মনে হয় যারা ইয়াং গানস আছেন তারা ভালো করছেন, ইটস এ পজিটিভ সাইন। আমাদের পাইপলাইনে প্লেয়ার আছে, এটা আমরা স্বস্তিতে ভুগতে পারি, কিন্তু তাদেরকে তৈরি করারও প্রয়োজন আছে। এক্স্যাক্টলি। পরের কমেন্ট। পরবর্তীতে আশরাফুল ইসলাম সাইম, তিনি রিপ্লাই দিয়েছিলেন এর আগে, এবার কমেন্ট করেছেন আমরা ব্যাট করতে পারি না, এটাই সবচেয়ে বড় সমস্যা। আমাদের বোলিং যথেষ্ট ভালো, ব্যাটিং নিয়ে কাজ করা উচিত প্রচুর। ডেফিনেটলি ব্যাটিং নিয়ে কাজ করছেন। আমরা সব সময় ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলি। আপনি যুব দলের কথা বলবেন, উইমেন্স ক্রিকেটের কথা বলবেন, বাংলাদেশ জাতীয় দলের কথা বলবেন, সবগুলোতে একই অবস্থা, ব্যাটিংয়ে বেহাল দশা। এবং এর জন্য আসলে ঘরোয়া টুর্নামেন্টগুলো অনেক বেশি কম্পিটিটিভ হওয়া উচিত। অ্যাবসলিউটলি, সেই জায়গায় আমাদের অনেকখানি ঘাটতি আছে। পরের যে কমেন্টটা সিফাতুল্লাহ, তিনি বলছেন বাংলাদেশ সেকেন্ড টেস্টে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন, 100 রান করতে 7 উইকেট শেষ হয়ে যায়, তারা আবার ঘুরে দাঁড়াবে, বিশ্বাস করতেও কষ্ট লাগে। আসলে বিশ্বাস করা কঠিন, তবে আমাদের তো পজিটিভ থাকতেই হবে, পজিটিভ থিঙ্কিং, এক্সপেকটেশন রাখতে হবে। এবং অসম্ভব কিছুই না, আমার কাছে মনে হয় অসম্ভব কিছুই না। কারণ ওয়েস্ট ইন্ডিজে 2004 সালে আমরা দুর্দান্ত খেলেছিলাম, সেখানে খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিকরা সেঞ্চুরি করেছিলেন, হাবিবুল বাশার খুব ভালো খেলছিলেন। 2009-এ আমরা সিরিজ জিতেছি। এরপর থেকে আসলে ওয়েস্ট ইন্ডিজ আমাদের কাছে একটা অ্যালিয়েন ওয়ার্ল্ড হয়ে দাঁড়িয়েছে, সেখানে আমরা কখনোই জিততে পারি না টেস্টে। আর এখন রিসেন্ট টাইমেও অনেকগুলো সিরিজ হারার একটা বাজে ফর্মেও বাংলাদেশ যাচ্ছে, সো সেটাও ফ্যাক্ট। ওকে, পরবর্তী কমেন্ট আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলছেন প্রায় 1 সপ্তাহ আগে হবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান, এই বিষয়টি কিভাবে দেখছেন? আমার মতে খেলার আগের দিন হলে ভালো হতো। জানিয়ে রাখা ভালো, 23শে ডিসেম্বর মিরপুরে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। তারপর কিন্তু 25 আর 27 তারিখ সিলেট আর চট্টগ্রামেও বেশ কিছু আয়োজন বিসিবি রাখছে। তো এটাও ইন্টারেস্টিং যে শুধুমাত্র মিরপুর কেন্দ্রিক, আমরা সবসময় বলে থাকি সবকিছু ঢাকা কেন্দ্রিক আমাদের দেশে, কেন বিকেন্দ্রীকরণটা হচ্ছে না, সেটা সিলেট চট্টগ্রামে হচ্ছে, এটা পজিটিভ। আমার কাছে মনে হয় এই 1 সপ্তাহ ধরে আমেজ থাকলে সেটা আরো ভালো। এক্স্যাক্টলি, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনার আমেজটা 1 সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যাবে এবং সেটা পুরো দেশব্যাপী হবে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? অ্যাবসলিউটলি। এবং বিপিএল এক্সাইটিং করার জন্য বর্তমান বোর্ড খুব চেষ্টা করছে। আমার কাছে মনে হয় বিপিএল এর যে 11তম আসর, সেটা অন্য আসরগুলো থেকে খানিকটা ভিন্নতা আনবে, সেই প্রত্যাশা আমরা মনে হয় রাখতে পারি। একদম, সেই প্রত্যাশা শেষ করছি আজকের ক্রিকেট শো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং খেলা চলছে বাংলাদেশ উইমেন্স ভার্সেস আয়ারল্যান্ড উইমেন্স। খেলা দেখুন টি স্পোর্টসে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.